তুমি একটু আগে যখন কাঁদছিলে আমার কি মনে হচ্ছিল জানো? আমি তোমার মধ্যে সেই দ্বিতীয় অনির্বাণকে দেখতে পাচ্ছিলাম। একটু আগে তোমাকে বললাম না যে তোমার মধ্যে দুটো মানুষ রয়েছে। একটা মানুষ চারিদিকে সবকিছু সন্দেহের চোখে দেখে, আর একটা মানুষ, যে মানুষটার মধ্যে এখনো একটা সৎ মন রয়েছে, সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম আমি। না হলে কেউ কেউ এরকম ভাবে কাঁদতে পারে না। আমার তাই মনে হলো। দেখি আরেকবার সেই সৎ মানুষটার হাত ধরে দেখি। এইবার আবার হাত ধরার পর তুমি আমার এই ধারণাটাও বদলে দেবে কিনা। তুমি দেখো এবার ওই সৎ মানুষটা ওই সন্দেহের চোখ দিয়ে দেখা মানুষটাকে হারিয়ে দেবে, একেবারে হারিয়ে দেবে। তোমার মন থেকে ওই মানুষটার ছায়া চিরকালের মতো মুছে দেবে। বলছি আমরা ভেতরে আসছি একটু। হ্যাঁ প্লিজ আসুন প্লিজ। কি বোঝাপড়া হলো দুজনের? অঞ্জন, কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আজকে আমি শুধুমাত্র আপনার জন্য আমার সবকিছু আবার ফিরে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আবার আপনি কেন? মানে এতক্ষণ তো তুমিতে কথা হচ্ছিল, আমাকে তুমি বললেই সব থেকে বেশি থ্যাংক ইউ বলা হবে। আর ম্যাডাম, আপনি যা করলেন তার সত্যি কোনো তুলনা হয় না। অনির্বাণ দা, আমি কিন্তু প্রথমেই সাবধান করে দিচ্ছি, এই ধন্যবাদ দেবেন না। হ্যাঁ, অনামিকা এত ভালো একটি মেয়ে, ওর সাথে আমরা এ কটা দিন একসঙ্গে থাকতে পারলাম, সময় কাটাতে পারলাম, আপনাদেরকে আবার এক করতে পারলাম, এটাই তো আমাদের প্রাপ্তি। এটাকে নিয়ে ধন্যবাদ দিয়ে প্লিজ ছোট করবেন না। আর অনামিকা, তুমি কিন্তু চিরকাল তোমার এই বড় বৌদির কাছে অনামিকা হয়েই থাকবে, আমার আদরের একমাত্র ননদ। বড় বৌদি, তোমাকে আজ পর্যন্ত কোনোদিনও আমি নিজের বৌমনির চেয়ে আলাদা চোখে দেখিনি। তোমরা না থাকলে যে আমার কি হতো সেটা ভাবলে খুব ভয় করে। আচ্ছা বলছি, এইসব কথা থাক, এই সব ভয় সব আতঙ্কের দিন শেষ হচ্ছে। আমার একটা প্রস্তাব রয়েছে। মানে আজ তো বাবার মায়ের অ্যানিভার্সারি, একটা শুভ দিন। এই শুভ দিনে তোমাদের কথা ভেবে তোমাদের এক হয়ে যাওয়াটা আমরা একটা সেলিব্রেট করতে চাই। কি অনামিকা, এই সরি রাই, তোমার এতে কোনো আপত্তি নেই তো? বড়দা, বড় বৌদি, তোমরা প্লিজ এসবের মধ্যে যেও না। এসব কিছু করতে হবে না, বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আরে না না, তেমন কিছু নয়, ছোট করে জাস্ট মালা বদল আর সিঁদুরদান, ব্যাস এটুকুই। আর আমার তো মনে হয় না অনির্বাণদার খুব একটা এখানে আপত্তি থাকতে পারে। তুমি রাজি হয়ে গেলেই পুরো ব্যাপারটা সুন্দর করে হবে। এবার মন থেকে বলো তো তুমি কি চাও? তোমরা আমাকে কিছু বললে আমার না বলার অধিকার নেই। তোমরা যেমনটা চাইছো তাই হোক। ব্যাস এই তো, লক্ষ্মী মেয়ে সুন্দর রাজি হয়ে গেছে। আচ্ছা এবার তুমি একটু চলো তো আমার সাথে, তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। সাজাবে? সাজানোর আবার কি দরকার? আমি তো ভালোই সাজ পোশাক পরে আছি। এই, আমি না তোমার বড় বৌদি, যা বলবো তাই শুনবে। অনির্বাণদা, আপনার জন্য কিন্তু পোশাক কেনা আছে। হ্যাঁ অঞ্জন, এই জায়গাটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ একদম, চলো। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমার জন্যও ব্যবস্থা করে রেখেছে মানে? না আপনারা, আই মিন তোমরা আবার এসব করার কি দরকার ছিল? দেখো এবার কিন্তু সত্যি আমার অস্বস্তি হবে। আরে বাবা, আমি হলাম অনামিকার বড় দাদা, কারণ সেই সূত্রে আমি কে হলাম? আমি হলাম তোমার শ্বশুর বাড়ির লোক। তাই এক যাত্রায় পৃথক ফল তো হয় না। যতই অস্বস্তি হোক না কেন, আমাদের কেনা কাপড় জামাই তোমাকে পরতে হবে। হ্যাঁ, অনির্বাণকে আমি ফেরাতে পারলাম না মা। কেন পারলাম না নিজেও জানি না।
হয়তো হেরে গেলাম, ভুল করলাম হয়তো। এই ধারণাটাই তোমার মন থেকে একদম দূর করে ফেলতে হবে যে তুমি ভুল করেছো। মানুষও তো ভুল করে, আবার সেই ভুল থেকে শিক্ষা নেয়। অনির্বাণও হয়তো তার ভুল থেকে, তার অতীত থেকে শিক্ষা নিয়ে তারপরে তোমার কাছে ফিরে এসেছে। এবার তুমি বলো তো, তুমি যদি তাকে ঠাঁই না দাও, তার ভুলগুলো ক্ষমা না করো, তাহলে তাকে কে আশ্রয় দেবে মা? তুই যে তোর সবটাতেই অনির্বাণকে ভালোবেসেছিস, সেটা তার থেকে বেশি আর কে জানে? তাই এতবার ফিরিয়ে দেওয়ার পরেও তো তোর কাছে সে বারবার আসে মা। তোর কাছে আসে, কিচ্ছু ভুল করিসনি, সব ঠিক করেছিস। আর ভালোবাসায় ঠিক ভুল কি রে? তুই এই বাড়ির সবচেয়ে ম্যাচিওরড একটা পার্সন, সবটা বুঝিস। তুই যদি ঠিক করে থাকিস যে তুই অনির্বাণের সাথে নিজের লাইফটা আবার সেট করতে চাস, তাহলে আমরা কেন বারণ করবো বলতো? আমার সব আশীর্বাদ, ভালো মন্দ তোকে দিলাম। তুই যদি অনির্বাণের ভুল ক্ষমা করে দিতে পারিস, সেই ভুল ক্ষমা করে পায়ে পা মিলিয়ে ওর সাথে চলতে চাস, তাহলে আমরাও চলবো। দাদা ভাই, তুই এইভাবে আগের মতো আমার ঢাল হয়ে থাকলে আমি সাহস পাই। পাগল মেয়ে, তোকে আমার থেকে কখনো আলাদা ভাবি নাকি? আমি জানি না বাবার জায়গাটা আমি কতটা নিতে পারবো, কিন্তু চোট কি তুই বড় পিপি না, বড় দিদি, তুইও তো আমার আর একটা মেয়ে। শুধু এটুকু জানি মা, যদি আবার কখনো ফিরে আসতে হয়, তুমি তোমার ঘরের দরজা আমার জন্য বন্ধ করবে না। কখনো না মা। তবে এবার তোমার ফিরে আসা যেন আনন্দের হয়। হ্যাঁ, তোমাকে যেন আর কোনোদিন নিরুপায় হয়ে ফিরে আসতে না হয়। তুই দেখিস মা, এবারে না আমার মন বলছে এবারে তোরা খুব ভালো থাকবি, খুব। সমস্ত পুরনো ব্যথা বেদনা দুঃখ ভুলে গিয়ে নতুন আশায়, নতুন ভরসায় একে অপরের হাতে হাত রাখবি। খুব ভালো থাকবি মা এবারে, তুমি খুব ভালো থাকবে মা, আমার সোনা মা, তুমি খুব ভালো থাকবে। মনামিকা, তোমার মেমোরি লসটা কিন্তু সত্যি হয়ে থাকবে, হ্যাঁ, সকলের কাছে। আমরা কাউকে কিছু বলছি না, তুমিও বলো না, মনে থাকবে। খুব ভালো ফিট হয়েছে। পাশাপাশি দাঁড়ো, পাশাপাশি এবার ঠিক আছে। নার্ভাস লাগছে নাকি? আবার অনির্বাণ বাবু, এই এই বাবুটাও বলো না প্লিজ, আমার না সত্যি আনইজি ফিল হয়, ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। দাঁড়া দাঁড়া, তোমার অস্বস্তি কাটানোর ব্যবস্থা আমি করছি। শুভ কোথায় কথা? শুভ, শোন শোন। হ্যাঁ বল। আরে বাপ রে বাপ, কেমন লাগছে? লাজবাব। তারপর বস, মধুরেণ সমাপয়ত হচ্ছে অবশেষে। তোদের সবার কাছে আমি ঋণী হয়ে রইলাম রে, সিরিয়াসলি থ্যাংক ইউ সবাইকে। তোর সেদিন এখানে আমাকে জোর করে নিয়ে আসাটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। সেদিন তো আমার উপর খুব মেজাজ দেখাচ্ছিলি, হ্যাঁ, সামান্য একটু অপরুট করেছি বলে। আরে ভাইয়া, জীবনের সব রাস্তাই যে এক জায়গায় গিয়ে মেলে, এটা ভুললে চলবে? তোর সব পথের শেষেই হয়তো রায়পূর্ণা ম্যাডাম রয়েছেন, এটাই তোর ভাগ্য। বুঝতে পেরেছো বাবু?
তাহলে এবার তুমি ঘোষিকার কাজটা করে দাও। আমি না না, আমি কি বলবো আমি জানি না গো কি বলতে হয়, আমাকে ছেড়ে দাও প্লিজ। এই একদম বাজে কথা বলবেন, আমার সঙ্গে ঝগড়ার সময় তো কোনো একটা পয়েন্টও মিস করে যাও না। মানে যেভাবে পাড়া কাঁপিয়ে চেঁচাও, তাতে এখন মাইক ছাড়া দিব্যি ঘোষিকার কাজটা চালিয়ে নিতে পারবে। এই দাদা, ওদিকে চটাস না। বৌদি বলছে ভুল হয়ে গেছে, হ্যাঁ সিরিয়াসলি ভুল হয়ে গেছে। বলছি তুমি আমাদের বোনকে যেরকমভাবে উদ্ধার করেছো, তাই আমি চাই আমাদের বোনের জীবনের শুভ মুহূর্তের শুভ সূচনাটা তোমার হাত দিয়ে, তোমার মুখ দিয়েই হোক। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আপনারা প্লিজ এদিকে একটু আসবেন, প্লিজ প্লিজ আসুন, প্লিজ 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 মাসিমা এদিকে আসুন। আমার আপনাদের সকলকে কিছু বলার আছে। প্রথমত তো অসংখ্য ধন্যবাদ, আমাদের আমন্ত্রণে আপনারা সবাই এখানে এসেছেন। আজকের দিনটা আমাদের সকলের কাছে ভীষণ আনন্দের। আজ আমাদের বাবা মার 40তম বিবাহ বার্ষিকী। এছাড়াও আরও একটি কারণে কিন্তু আজকের এই দিনটা আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল, ভীষণ আনন্দের হয়ে উঠেছে। ও রায়পূর্ণা মুখার্জি গত 1.5 মাসে আপনাদের মধ্যে যারাই আমাদের বাড়িতে এসেছেন ওকে দেখেছেন হয়তো। আপনারা সকলে জানেন যে ওর লাইফে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। ও পুরনো সব স্মৃতি ভুলে যায়। ও আমাদের কাছে হয়ে ওঠে অনামিকা। যেদিন থেকে ও আমাদের বাড়িতে এসেছে, আমরা সবাই একটা ব্যাপার বুঝতে পেরেছি যে ও যেই হোক না কেন, ওর পরিচয় যাই হোক না কেন, ও কিন্তু একজন খুব ভালো মানুষ, খুব ভালো মনের একটি মেয়ে। আমরা সবাই চেষ্টা করেছি ওকে ভালো রাখার, তবে হ্যাঁ কতটা রাখতে পেরেছে সেটা একমাত্র অনামিকা মানে রাই বলতে পারবে। এই সুযোগে আমিও একটি কথা বলতে চাই। আমি আর রঞ্জন অনামিকার মধ্যে পেয়েছি আমরা আমাদের একটা ছোট বোনকে, যার অভাব আমাদের জীবনে চিরকাল ছিল। আর আমার বাবা আর মা পেয়েছে একজন মেয়ে। কিন্তু আজ অনামিকার চলে যাবার দিন। তার বাড়ির লোকেদের সঙ্গে, তার বাড়ির লোকেদের কাছে সে আজকে আবার চলে যাবে। তার হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি সে ফিরে পেয়েছে, এবং তাই অনামিকা আজ নিজের মানুষদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। বাবা, এ তো সিনেমার মতন গল্প লাগছে। তুমি যে তোমার বাড়ির লোকদের চিনতে পেরেছো, খুব ভালো লাগছে দেখে। আমার কিছু বলার আছে। ও হলো অনির্বাণ, রায়ের হাজবেন্ড। আর আমরা ঠিক করেছি আজ রায়কে একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ভাবে বিদায় জানাবো। হ্যাঁ, ক্ষতি কি যদি ওদের জীবনের পুরনো কথাগুলো আবার মনে পড়ে, আবার নতুন ভাবে ফিরে আসে। 7 পাকে ঘুরে আগুনের সামনে ওরা দুজনকে যে প্রমিসগুলো করেছিল, যে প্রতিজ্ঞাগুলো করেছিল, সেটা যদি আরেকবার ঝালিয়ে নেওয়া যায়। কি বলেন আপনারা? বাহ, সাধু সাধু, এ তো অতি উত্তম প্রস্তাব। এক বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসে আর এক বিয়ের সাক্ষী হয়ে থাকা এত বড় ভাগ্যের ব্যাপার। আবার দিদি সুখে সংসার করতে যাবে অনির্বাণদার হাত ধরে। আর আমি এত কিছুর পরে, এত লড়াই করে, এত কিছু সহ্য করে আমি বাড়িতে সকলের বিতৃষ্ণার পাত্র হয়ে থাকব, আর দিদিভাই শেষ পর্যন্ত জিতে যাবে? না 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 না, আর সহ্য হচ্ছে না আমার, আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছুতে আগুন ধরিয়ে দিই। তুই এইভাবে বেঁচে গেলে কি করে দিদিভাই? বিশ্বাস কর, আমি একটা নোয়া পয়সাও না পেলে জেলে পচে মরলেও আমার হয়তো দুঃখ থাকতো না যদি জানতাম তুই মরেছিস, একেবারে মরে গেছিস। একেই বলে উঠছুড়ি তোর বিয়ে। সত্যি আমরা ভাবতেও পারিনি যে আমরা এত তাড়াতাড়ি সবকিছু জোগাড় যন্ত্র করে ফেলবো। আপনাদের যত দেখছি তত অবাক হচ্ছি। চিরকাল তো দেখেছি ভাগ্য বারবার আমাদের রায়ের সঙ্গে পরিহাস করে গেছে। এই এত দিনে ভাগ্য ওর সহায় হয়েছে, নইলে ওরকম বিপদের সময় আপনাদের মতো দাদা বৌদি পায়? অনামিকা কিন্তু বলেছে
ওর কাছে এখন ওর বৌমনি আর আমি দুজনেই সমান। তাহলে তো আরো ভালো, আমি আমার শুধু ননদ না, দুজন বোনকেও পেলাম। চলুন তাহলে দু বোন মিলে ওদের মালা বদলটা করিয়ে দিই। এই ছোট, এই জানা রে মালাটা নিয়ে আয় না। আমিও চলি, চলো। এক মিনিট আসছি। অনির্বাণদা, একটু কথা ছিল, শোনো। দেখো অনির্বাণদা, আমি কয়েকটা কথা বলতে চাই তোমায়। আমি অস্বীকার করছি না, তোমাকে আর দিদিভাইকে একসঙ্গে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। কিন্তু দিদিভাই তোমাকে আরো একবার সুযোগ দিয়েছে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার। তুমি আরো একবার সুযোগ পেয়েছো দিদিভাইয়ের কাছে নিজেকে প্রমাণ করে দেওয়ার, মানুষ হিসেবে, দিদিভাইয়ের সঙ্গী হিসেবে। আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আর ভুল করো না। এই সুযোগ তুমি এর পরে নাও পেতে পারো। এই শেষবারের মতো আমাকে ভরসা করো লিটল সিস। তোমাদের কাউকে আমি নিরাশ করব না। রায়কে আমি এত সুখে রাখবো যে এই অনির্বাণদার উপর একদিন আমার লিটল সিস প্রাউড ফিল করবে। হোপ সো। এনিওয়ে, এসবের মাঝে তোমাকে তোমার রেজাল্টের জন্য কংগ্রাচুলেট জানানো হয়নি। কংগ্রাচুলেশনস লিটল সিস। আশীর্বাদ করি তুমি একদিন অনেক বড় ডাক্তার হবে। থ্যাঙ্কস। দিদিভাই, তুই শিওর হয় যা করার করছিস তো? ওই লোকটা কিন্তু সুবিধার নয়, আরেকবার ভেবে দেখ ভালো করে। আর কতবার তুই নিজের পায়ে কুড়ুল মারবি? এতদিন তো নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি, এখন যখন কুড়ুল আমার পায়ে এসে পড়েছে তখন যত যন্ত্রণাই পাই না কেন সরিয়ে দিতে পারলাম না রে। এই তো দিদিভাই, মালা চলে এসেছে। আমাকে দে, আমাকে দে। বাপরে কি ভারী। এই তোমার এখানে দাঁড়াও। এখানে দাঁড়াও, আন্টির কাছে দাঁড়াবে। নীলু, তুমি এখন এখানে কি করছো? তোমার তো এখন রায়কে কিছু বলার নেই। তুমি প্লিজ যাও এখন এখান থেকে, আমরা রিচুয়ালগুলো সেরে নিই। এই তো মালা এসে গেছে। বাবু আছে, এখানে কিন্তু বলছি এক্সট্রা মালা আছে নাকি আমাদের? না মানে মা বাবার মালা বদলটা তাহলে সেরে নিতে পারতাম। কি বলতো, আগের বার তো মা বাবার মালা বদলটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। এইবারে ভাবছিলাম সবার সামনে যদি মালা বদলটা একবার হয়ে যেত তাহলে ভালোই হতো আর কি। আমরা একটু সবাই মিলে দেখার সুযোগ পেতাম। বাহ, এ তো দারুণ প্রস্তাব। দেখ বাবা, তোর মার যদি আমাকে আর একবার বিয়ে করতে আপত্তি না থাকে তাহলে আমি রাজি। ছাড়ো তো তোমাদের যত সব আজে বাজে কথা। ওদিকে পাত্রপাত্রী তো দুজনের গলায় মালা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ, তাদেরকে দেরি করানোটা ঠিক হবে? ঠিক ঠিক কথা। এই তোমরা শাক ভাজা উলু দাও, আর তোমরা দুজনের গলায় মালাটা পরাও। অনির্বাণদা, এসো। আসুন আসুন আসুন, এখানে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান।
যোগ্য হবে নাকি? আমি তো ভাবলাম শুধু মালা বদল আর সিঁদুরদান হবে। আর বলো না, দিদিভাই তো পারলে সব নিয়মই পালন করে। নেহাতি গোপন ছিল, না হলে তো দধিমঙ্গল খাইয়ে সারাদিন উপোস করেই রাখতো অনামিকাকে। না না, তেমন কিছু তো আয়োজন করাই হয়নি। সেরকম ঘটা করেই যদি বিয়ে হতো তাহলে তো পুরোহিত ডাকতাম, সে তো ডাকাই হয়নি। বলছি এই ছোট, এই লাইটারটা তো এখানেই রেখেছিলাম, তুই কি দেখেছিস কোথায় রেখেছি? আমি তো দেখিনি দিদিভাই। কিন্তু এটা কি করে হয়? আমি তো লাইটারটা এখানেই রেখেছিলাম, কোথায় গেল? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে লাইটার আছে একটা, এই নাও। লাইটার তোমার? হ্যাঁ, তুমি আমার সিগারেট খাচ্ছ? দেখো তো। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না না, তুই খা। না না, সুমিত, আমি তো মানা করেছিলাম। মানুষের উপকারী করতে নেই আজকাল। আরে থামো থামো থামো। হ্যাঁ মা। ও বড় বৌমা, ঘটা করে তো এই হোমকুণ্ড সাজিয়েছো, তা বরকনেকে তো 7 পাক ঘুরতে হবে। তা ওই 7 পাক ঘোরার মন্ত্র জানা আছে তো? মন্ত্র না না, আমার 7 পাক ঘোরার মন্ত্র তো জানা নেই। উমা, সে কি? তাহলে ওই 7 পাক হবে কি করে? আচ্ছা বৌমা, তোমাদের আমি কতবার বলেছি বলো তো, একটু ভেবে চিন্তে তারপরে কাজগুলো করবে। আয়োজন করছো ভালো কথা, তবে একটু বুদ্ধি খাটিয়ে করবে তো নাকি? আচ্ছা মা, দেখছি দেখছি। ও দিদিভাই, মা তো বকাবকি শুরু করে দিয়েছে, কিছু একটা ব্যবস্থা করো। বলছে কি এখানে কি কারো জানা আছে 7 পাকের মন্ত্র? যদি কারো জানা থাকে প্লিজ একটু বলুন না। বলছি বৌদি, এই যন্ত্রটিতে না সব সমস্যার সমাধান আছে। এনাকে একবার শুধিয়ে দেখি তাহলে। দেখো না, দেখো না। বলছি যে যন্ত্র লাগবে না দাদা, মন্ত্র হয়তো মনে নেই, তবে 7 পাকে কি কি বলা হয় তা মোটামুটি জানি। তাতেই হবে, তাতেই হবে। আসল তো মন্ত্র নয়, মন্ত্রর সাথে মন থেকে বলা কথাটাই হচ্ছে আসল। প্রথম প্রদক্ষিণ আনন্দপূর্ণ নতুন জীবন লাভের জন্য। যেও না, দেখো এসব বিয়ে টিয়ে না দেখার সেকেলে নিয়ম তোমাকে মানতে হবে না বোন। তাছাড়া ওরা তো বিবাহিত, নতুন করে 7 করে আবার অনুষ্ঠান করছে, তাতে তুমি যদি সাক্ষী থাকো ক্ষতি কি? আর মায়ের আশীর্বাদ মেয়ের সাথে থাকলে সব বিপদ কেটে যাবে, বুঝলে? এই আগুনটা তো বড় টিম টিম করে জ্বলছে, আঁচটাকে বাড়িয়ে দাও। দাও দাও। স্রোত, আঁচটা বাড়িয়ে দাও। তৃতীয় প্রদক্ষিণ হচ্ছে মঙ্গল লাভের জন্য, যাতে তোমরা সারা জীবন অমঙ্গলকে কাটিয়ে মঙ্গলকে আহ্বান করতে পারো। মঙ্গল হবে তোর দিদি, খুব মঙ্গল হবে। আজই তুই একেবারে মঙ্গল অমঙ্গলের ঊর্ধ্বে চলে যাস, যাতে সেই ব্যবস্থাই করছি আমি। সপ্তম প্রদক্ষিণে তোমরা একে অপরের বন্ধু হও, পরস্পরের সখাসখী হও, একে অন্যের দুঃখ সুখ হাসি কান্নার ভাগিদার হও।
ভাই, তোকে কি সুন্দর লাগছে রে। এতদিন পর এত সুন্দর করে তোকে ফিরে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, মনটা একেবারে ভরে গেল আমার। আমার কতটা আনন্দ হচ্ছে আমি তোকে তোকে বলে বোঝাতে পারছি না। কতটা? আমার রেজাল্টের দিন আমার যতটা আনন্দ হয়েছিল তার থেকে 1000 গুণ বেশি। তোকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন যে স্রোত কত কষ্ট পেয়েছে আর কত কান্নাকাটি করেছে তোকে বলে বোঝাতে পারবো না। ও তো একবার বলেই ছিল যে ডাক্তারি পড়া ছেড়ে দেবে। খবরদার স্রোত, আর যদি কখনো তোর মুখে এরকম কোনো কথা শুনেছি না, আমি কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাব। আমার দিব্যি বল, আর কখনো এরকম কথা বলবি না। ঠিক ভাই শোন, ওই দিব্যি টিব্বি আমি মানি না, তাই ওইসব বলে আমাকে ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করিস না। আর তুই হারিয়ে যাবি না, বুঝলি? আমি তোকে এইভাবে ধরে রাখবো, তোকে হারাতেই দেবো না, তুই দেখিস। এ বাবা, এটা তো মাটিতে লুটোচ্ছে, ধর এটা ঠিক করে নে, ধর। এই রাই, আমাদেরকে বেরোতে হবে এবার, অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু, অনেকটা রাস্তা। বলছি তোর সব মানে গোছানো হয়ে গেছে তো? তোর তো গোছানো হয়নি মনে হয়। কি কতক্ষণ লাগতে পারে বলতো? দাদা ভাই বলছি, আমার না একটা সুটকেস লাগতো। তুমি কিচ্ছু চিন্তা করো না অনামিকা, আমি একটা সুটকেসে সব গুছিয়ে রেখেছি। কিন্তু তোমাকে ছাড়তে যে মন চাইছে না। ঠিক বলেছো দিদি ভাই, মনে হচ্ছে আমাদের ননদটা চিরকাল আমাদের সাথেই ছিল, এই প্রথমবার বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে। তোমাদের মন খারাপ না হওয়াটাই অস্বাভাবিক হতো। রায়ের যখন বিয়ে হয়ে যায় তখন আমি সারা দিন সারা বাড়ি খুঁজে বেড়াতাম মেয়েটাকে। এমনই মায়া কাড়ানো মেয়েটা আমাদের। বলছি চোখের জলটা না হয় পরে ফেলবে, এখন আমরা মানে বেরোলে ভালো হয়, কারণ অঞ্জনও বললো যে এরপরে বেরোলে কিন্তু আমরা ট্রাফিকে আটকে যাব। সো আমরা বেরোই সেটার দিকে। তাহলে আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। আমি সত্যি আজ সকালেও জানতাম না আজকে আমার দিনের শেষটা এরকম হবে। আমি জানতাম না যে আজকে আমি রাইয়ের মুখোমুখি হতে পারবো। একটা কথা বলি বিক্রম, যে কটা দিন রাই আমার জীবনে ছিল না, আমি জানতাম না রাই কোথায় আছে, কি অবস্থায় আছে। আমি তখন বুঝতে পেরেছি রাই আমার জীবনে ঠিক কি। আজকে যখন রাইকে প্রথমবার দেখলাম, এতদিন পর ওকে আমি যখন আমার চোখের সামনে দেখতে পেলাম, আমার যে ভেতরটা কিরকম হচ্ছিল না, আমি কি ফিল করছিলাম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই ক্যানট এক্সপ্লেন ইউ বিক্রম, সিরিয়াসলি। অনির্বাণ, তোমাকে আমার একটা কথাই বলার আছে, রাইকে এবার একটু একটু বুঝো। দেখো আমরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু রাই আমাদেরকে নিয়ে ব্যস্ত ছিল। ওর সাথে শুধু খারাপই হয়েছে। আমি আমার অসুস্থতা নিয়ে ওকে কথা শুনিয়েছি, মা এদিক ওদিক কত কিছুর জন্য রাগারাগি করেছে। আর নীলুর কথা তো ছেড়েই দাও, ওটা আর বলার দরকার নেই আলাদা করে। তুমিও ওকে কখনো ঠিক করে ভালোবাসোনি বা ওর জন্য কোনো কিছু করনি। আর তোমার পরিবার, সেও কখনো ওকে ঠিক করে মেনে নেয়নি। মেয়েটা সারা জীবন শুধু কষ্টই পেয়েছে, জানো তো। তাই প্লিজ প্লিজ অনির্বাণ, এবার একটু ওকে দেখে রেখো। ওই কথাটা আছে না, ভালো লোকের সাথে সবসময় ভালো হওয়া উচিত। প্লিজ এটা সত্যি করে দাও না।
এবারেও পারলাম না আমি, এবারেও পারলাম না দিদি, এবারেও পারলাম না তোকে শেষ করতে।